উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বেড়েছে শীত। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চল সহ নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা রাজশাহী। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েক গুণ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা দেখা গেছে নগর জুড়েই। পরিবারের সদস্য নিয়ে খুব কাহিল অবস্থায় দিনরাত করছে এবং এ ধরনের শীত আমাদেরকে একেবারে কাবু করে দিয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যে বাচ্চাটা 6 মাস পর্যন্ত তাকে ঘন ঘন মায়ের বুকের দুধ খেতে হবে, মায়ের কোলে নিয়ে রাখতে হবে এবং উষ্ণ গরম রাখতে হবে সবসময়। এই ঠান্ডায় এই বাচ্চাদেরকে এক্সপোজার করা যাবে না। সিরাজগঞ্জে সূর্যের দেখা মিলছে না কয়েকদিন ধরে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। গরম কাপড়ের অভাবে চরাঞ্চলে মানুষের দুর্ভোগ চরমে। বাতাস নদী এলাকায় থাকে, কোনো কাজ করা গেছে না, ঘরের ভিতরে বসে রয়েছি। 11,000-এর কাছাকাছি কম্বল পেয়েছি। ইতিমধ্যে এটা বন্টন করা হয়ে গেছে। আবার আমরা 8,500 কম্বল আরও বরাদ্দ পেয়েছি। এটা আমরা আশা করছি আজকালের মধ্যে চলে আসবে। এটা একই অবস্থা পাবনা, মেহেরপুর ও যশোরে। তীব্র শীতে বেকার হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঘর থেকে বাড়াতে পারতেছে না, বাচ্চা কাচ্চা কষ্ট, বাচ্চা কাচ্চা বাড়াতে পারতেছে না, এদের অসুখ বিসুখ। শীত জেগে বসেছে সীমান্ত জেলা বেনাপোলে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্স নিউজ। এ বিষয়ে কথা বলতে বগুড়া, রাজশাহী, বরিশাল, সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান, আহসান হাবীব, মুরাদ আহমেদ এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর খন্দকার মোবাশের আহমেদ। আমি প্রথমেই রাজশাহী থেকে সহকর্মী আহসান হাবীবের কাছ থেকে জানতে চাইবো যে রাজশাহীতে শীত সবচেয়ে বেশি তীব্র এই মুহূর্তে। এই আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, যে এই তীব্রতা আর কতদিন থাকবে বা আরেকটু লম্বা হবে কিনা? আহসান হাবীব আপু। আসলে রাজশাহী অঞ্চলে শীত তো বরাবরই বেশি হয়, কিন্তু গত 3 দিন আগের কথাও যদি বলি যে 3 দিন আগে কিন্তু শীতের তীব্রতা একেবারেই কমে গেছিল, কিন্তু এটি বাড়তে বাড়তে আজকে যে শীতের তীব্রতা, এটি কিন্তু মানুষ এক একজন এক এক নামে বলছে। হাড় কাঁপানো শীত হিসাবে আসলে পরিচিতি পেয়েছে এবং মানুষের মধ্যে যেটি শীতের তীব্রতা বেশি হওয়ার একটা কারণ হচ্ছে বাতাস বইছে, প্রায় সবসময়ই বাতাস বইছে। রাজশাহী আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু ভোরের চিত্র। আর এই মুহূর্তে আসলে বিকেল 5টার তাপমাত্রা কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আবহাওয়া অফিস যেটি বলছেন যে তাদের এই তাপমাত্রার যে তীব্রতা এখন এটি কিন্তু আরও বাড়বে। আজকে হয়তো বেড়ে আগামী কালকে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে, যেটি আজকে আছে মৃদু শৈত্যপ্রবাহ, সেটা মাঝারি রূপ নিতে পারে। এবং আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী যে এইটি আরও 2-3 দিন হয়তো স্থায়ী হতে পারে। এই তীব্রতা থাকার পর কিন্তু আস্তে আস্তে সেটি কমে যাওয়ার কথা। এই মুহূর্তে আসলে আবহাওয়া দপ্তরের কাছে এর বাইরে যেটি যে এটি হয়তো চলতি মৌসুমের যে শীতের তীব্রতা হয়তো এর চাইতে বেশি আর নাও হতে পারে, এটি তারা জানিয়েছে। শীতের প্রভাবে আমরা যেটি বলেছি একটু বলে নিই যে রাজশাহী শহরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেসব রোগী দেখছি তার কিন্তু বেশিরভাগই এই শীতজনিত রোগে হচ্ছে এবং রোগী ভর্তি হচ্ছে। এর বাইরে যেটি বয়স্ক এবং শিশুদের অবস্থা খুব খারাপ। শুধু হাসপাতালে এইখানে নয়, উপজেলা পর্যায়ের চিত্রও কিন্তু একই রকম। এবং শীতের এই যে হঠাৎ করে আবার বেড়ে যাওয়া তীব্রতা, যেটি বেড়ে যাওয়া, এর কারণে কিন্তু নতুন করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে বলে আমরা খবর পাচ্ছি। খালেদ ভাই। আহসান হাবীব আপু, আমাদের যে খবর আপনি জানালেন যে রাজশাহীতে শীতের তীব্রতা প্রসঙ্গে, সেই ক্ষেত্রে কি মানে শীতের যে কাপড়, গরম কাপড়ের সংকট রয়েছে রাজশাহীতে? সাধারণ বা নিম্নবিত্ত আয়ের যারা মানুষ আছেন তারা কি গরম কাপড় বা কম্বল এগুলি সংকটে আছেন? জেলা অফিস বা বিভাগীয় অফিস কি এরকম কোনো তথ্য আপনার বিভাগীয় অফিস থেকে গরম কাপড়ে আসলে জি রাজশাহীর যে চিত্র আসলে শীতের যে শুরু হয়, শীতের শুরুতেই প্রথমত শীত বস্ত্রগুলো দেওয়ার যে কার্যক্রম শুরু হয়ে যায়। এবং এবারে যে আমি যেটি বলছিলাম যে শীতের কিন্তু বিদায় নিচ্ছে, এটি অনেকটাই ধরে নেওয়া হচ্ছিল যে শীত হয়তো শেষ হয়ে যাচ্ছে। এবং এরই মধ্যে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আমরা প্রায় 25,000 কম্বলের একটা প্রস্তুতি ছিল। এর বাইরে রাজশাহীর যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান, তাদের পক্ষ থেকেও কিন্তু এই যে শীতবস্ত্র দেওয়ার যে কার্যক্রম, সেটি কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে যেগুলো আছে সেগুলো খুব ছোট পর্যায়ের এবং
এখন যেটা যে সংকটটার কথা বলছেন, মানুষের মধ্যে যে নিম্ন আয়ের মানুষের আসলে যে অভাব, সেই অভাব তো আছেই। নতুন করে যে শীতের তীব্রতা শুরু হয়েছে, এতে করে নিম্ন আয়ের একেবারে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে বস্তির মানুষ, তারা কিন্তু চরম কষ্টের মধ্যে আছে। তারা এখনো আশা করছে যে হয়তো তাদের কাছে কোনো নতুন কাপড়, শীতবস্ত্র যাবে কিনা। তবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যে নতুন করে শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ আমরা দেখছি না। হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় হাসিবুর রহমান বিলু আছেন, চমৎকার একটি জ্যাকেট পরে আছেন বিলু ভাই। আমি যেটি জানতে চাইছি যে বগুড়ায় শীত বস্ত্রের কোন রকম কোন সংকট আছে কিনা, শীত বস্ত্র বিলানোর নতুন কোনো উদ্যোগ জেলা প্রশাসক থেকে বা জেলা প্রশাসন থেকে আপনাদেরকে জানানো হয়েছে কিনা? হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, বরাবরই কিন্তু শীতের সময় জেলা প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলো দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীত বস্ত্র, বিশেষ করে কম্বল বিতরণ করে। এবার কিন্তু সরকার বিরোধী আন্দোলনের কারণে দিতে চাইলে অনেক সময় পারছে না, এবং সরকার কিন্তু ইতিমধ্যে বেশ কয়েক হাজার কম্বল বিভিন্ন উপজেলায় পাঠিয়েছে। আমি দুদিন আগেও দেখেছি যে ডিসি অফিস থেকে রিক্সা ভ্যানে করে বিপুল পরিমাণ কম্বল বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এই অঞ্চলের চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি জানেন যে যমুনা এবং বাঙালি নদীর চরে কিন্তু একটা বড় জনগোষ্ঠী বাস করে, যেখানে কম্বল পৌঁছানো যেমন এই মুহূর্তে দূর হয়ে পড়েছে, তাদের চাহিদাও কিন্তু ব্যাপক রয়েছে। আর একটা বিষয় বলে রাখি যে গত বছরের তুলনায় কিন্তু এবারে আজকের দিনের তাপমাত্রা প্রায় 6 ডিগ্রির মতো কম বেশি হয়েছে। গতকালের তুলনায় আজকে কিন্তু প্রায় 1.7 ডিগ্রি টেম্পারেচারের কম বেশি হয়েছে, যে কারণে শীতের তীব্রতাও কিন্তু বেশ অনুভূত হচ্ছে। এর পাশাপাশি কিন্তু হালকা এক ধরনের কনকনে বাতাস হচ্ছে, যেটার ফলে দুস্থ মানুষ কিন্তু আরও বেশি কাইল হয়ে পড়ছে। আর এর ফলে যেটা হচ্ছে যে পানিবাহিত রোগ, শীতজনিত রোগও প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে একদিনে 163 জন শীতজনিত রোগের চিকিৎসা নিয়েছে। তবে সিভিল সার্জন বলছে যে তারা ইতিমধ্যে 126টি মেডিকেল টিম গঠন করেছে, প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটি করে মেডিকেল টিম রয়েছে, এবং সবগুলো হাসপাতাল, বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী আসার সাথে সাথে চিকিৎসা যেন নিশ্চিত করা হয়। খালেদ ভাই। হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। বরিশালেতে মুরাদ আহমেদ আছেন। মুরাদ ভাই, আপনাকে দেখে অবশ্য বোঝা যাচ্ছে না যে বরিশালের শীতের তীব্রতা বেশি না কম। বরিশালের শৈত্য মানে মাঘের এই শৈত্যপ্রবাহ বরিশালের মানুষের জনজীবনে কি প্রভাব ফেলেছে সেটি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশালে যে মাঝারি শৈত্যপ্রবাহের কোনো প্রভাব এখনো পড়েনি। আপনি জানেন যে আজ পর্যন্ত বরিশালের তাপমাত্রা রয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি ম্যাক্সিমাম ছিল, সেটি এর আগে ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সেটি নেমে এসছে আপনার 22.5 ডিগ্রি সেলসিয়াস। তো যদি রাতের বেলায় একটু মিডনাইটে শীত অনুভূত হয়, ভোর রাতে শীত অনুভূত হয়, ভোরে যদি অনুভূত হয়, সকালের কিছু অংশে যদি শীত অনুভূত হয়, তো সকালের বাকি অংশে আর শীত নেই, দুপুরে শীতের কোনো অবস্থাও নেই। আর এখন যে অবস্থা চলছে বরিশালে, যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে দেখা যায় যে আসলে মানে বসন্তকালে ঠিক আগ মুহূর্তে যে অবস্থাটা থাকে, সেটি এখন বরিশালে বিরাজমান। আর শীতের প্রকোপের যে বিষয়টি আবহাওয়া জানিয়েছে যে আসলে 2-1 দিন পরে কিছুটা তাপমাত্রা কমতে পারে, তাও বেশি না। এবং যেটি তীব্র শৈত্যপ্রবাহ, তারা আজকে যেটি জানিয়েছে যে আসলে বরিশালে এর কোনো সম্ভাবনা নেই। এর সাথে এক মত পোষণ করেছে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, তারাও বলেছে যে না, তীব্র শৈত্যপ্রবাহের বরিশালে আর কোনো সম্ভাবনা নাই, তবে মাঝারি শৈত্যপ্রবাহ কিছুদিন পর হয়তো বা পড়তে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা আরো কিছু কমবে, তবে অবশ্যই 10 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম বলে তারা জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর খন্দকার মোবাশের আহমেদ আপনার কাছে আসবো। ডক্টর খন্দকার মোবাশের আহমেদ, আপনি সারা বাংলাদেশ থেকে, আমাদের বগুড়া, রাজশাহী এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীদের কথা শুনলেন, এবং তাদের সবার কথার মধ্যে কিন্তু একটা কথা আসলে কমন, যে শীতজনিত রোগ বাড়ছে। শীতজনিত রোগ আসলে প্রতিরোধ করার ভালো উপায় কি? ডক্টর খন্দকার মোবাশের আহমেদ, আপনি যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ খালেদ ভাই। শীতজনিত রোগ, এখানে যে সমস্যাটা হয়, নাক বন্ধ হয়ে থাকে, সর্দি, আর বাচ্চারা কাশির জন্য বা নাক বন্ধ থাকার জন্য, বিশেষ করে যে বাচ্চাগুলি বুকের দুধ খায়, তারা বুকের দুধ খেতে পারে না, যার ফলে ওই মাদের একটা মনে হয়, মা মনে করে যে নিউমোনিয়া হয়ে গেছে। আসলে এটা নিউমোনিয়া না, ওটা আমাদের এই রোগীগুলি সাধারণত আমরা শিশু বহির্বিভাগে চিকিৎসা করতে পারি, যদি না তাদের অক্সিজেনের প্রয়োজন হয় কিংবা স্যালাইনের প্রয়োজন হয়। নাকের ড্রপ এবং প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন অনুসারে দিলেই বেশিরভাগ রোগী ওভাবেই ম্যানেজ করা সম্ভব। এছাড়া শীতকালে আরও যে রোগী ভাইরাসজনিত যে ডায়রিয়া, এটার প্রবণতা বেড়ে যায়।
আর ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের যে সংক্রমণ সেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলি, ব্রঙ্কিওলাইটিসের প্রবণতা বেড়ে যায়। আরেকটা সমস্যা শীতকালে আমরা যেটা পাচ্ছি যে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, যেটাকে আমরা যে বাচ্চাগুলি নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হয় 37 উইকসের আগে, তাদের ক্ষেত্রে শরীরের টেম্পারেচার রেগুলেশনটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। ওই বাচ্চাগুলিকে যে বাচ্চাগুলি সাধারণত 34 উইকসের আগে ভূমিষ্ঠ হয় তাদের সারভাইভেলটা কষ্ট হয়ে দাঁড়ায়। এই বাচ্চাগুলি অবশ্যই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। আর খালেদ ভাই, আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি বলতে চাই যে হ্যালো, জি বলুন। হ্যাঁ, ডায়রিয়া সংক্রান্ত যে সমস্যাটা আমরা গত কয়েক মাস ধরে খেয়াল করছি এবং গত সপ্তাহে আমাদের এই সমস্যাটা 5টা রোগী আসছে। হাইপারনেট্রেমিক ডিহাইড্রেশন, যে ডায়রিয়াজনিত লবণের ভারসাম্য নষ্ট হয়ে এই প্রবলেমটা হয় এবং এটার অন্যতম কারণ হচ্ছে 1 প্যাকেট ওর স্যালাইন আধা লিটার পানিতে গুলতে হয়। এটা আমাদের দেশবাসী বা আমাদের যে রোগীরা মারা আসতেছে তাদের অনেকেই এই বিষয়টা জানে না। দেখা যাচ্ছে যে আধা লিটারের জায়গায় 100 ml বা 150 ml কিংবা 1 গ্লাস পানিতে 1 প্যাকেট ওট স্যালাইন গুলতেছে, যার ফলে একটা তীব্র লবণজনিত সমস্যা হয়। এটাকে বলা হয় হাইপারনেট্রেমিক ডিহাইড্রেশন। তো আপনার মাধ্যমে আমি এটাই বলতে চাই, 1 প্যাকেট ওট স্যালাইন অবশ্যই আধা লিটার পানিতে গুলতে হবে, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এবং আধা লিটার পানির মেজারমেন্ট সবচেয়ে ভালো পদ্ধতি হলো বাজারে যেসব আধা লিটার পানির বোতল পাওয়া যায় তার মাধ্যমে করতে হবে। ধন্যবাদ ডক্টর খন্দকার বশির আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ।